হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2026 11 নম্বর স্কুল। তোমরা চলে এসো পেজ নাম্বার 174 পেজে। আজকে 11 নম্বর স্কুল করে দেখাবো। চলো দেখো আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আছে একের 1 নম্বরটা। আচ্ছা, একের 1 নম্বরটা আগের ক্লাসে করা হয়ে গেছে, ঠিক আছে? আগের ক্লাসে তোমরা দেখে নেবা। আমরা করাবো একের 2 নম্বরটা করাবো। তবে এখানে একের 2 প্রশ্নটা দেখো, ভালো প্রশ্ন আছে। হ্যাঁ, বলছে এই যে আছে শূন্য এর এক্সতম মূল, সেটা বের করতে বলেছে। শূন্য এর এক্সতম মূল যে কথাটা, যেরকম তোমাদের বলা হলো 4 এর 2তম মূল, জিনিসটা বুঝো। 4 এর 2তম মূল বলতে √4 হবে, এভাবে মূল মানে বর্গমূল যেটাকে বলা হয়। 2তম মানে বর্গমূল, ওকে, দ্বিঘাতকরণে যেটা। তো 4 এর বর্গমূল তোমরা জানো 2 হয়। একইভাবে যদি বলা হয় 8 এর 3তম, ঠিক আছে? 8 এর 3তম, এখানে বাংলায় 3 দিলাম, 3তম মূল, ওকে। 8 এর 3তম মূল, যেটাকে আমরা ঘনমূল বলবো। 8 এর ঘনমূল চিহ্নটা এভাবে একটু ছোট্ট করে 3 দিয়ে দেবা। আচ্ছা, এখানে 3তম বলতে আমি এভাবে 3তম লিখে দিচ্ছি, 3তম, ওকে। এই যে উপর লিখে 3তম। তাহলে 8 এর 3তম মূল হয়ে যাবে 8 এর ঘনমূল। আর 8 এর ঘনমূল তোমরা জানো, ঘনমূল দেখো এভাবে করে, এইভাবে 8টাকে লসাগু করবা, 2 গুণিত 2 গুণিত 2, 3টা 2 এর জন্য একটা 2। যেরকম 8 এর 3তম মূল বলতে দেখো 2 পেয়ে গেলাম, মানে ঘনমূল যেটা 8 এর। এই জিনিসটা কিন্তু এখানে বলেছে কথাটা। এই যে দেখো, আমি যেখানে যদি লিখে দেখাই তোমাদের, 4 এর 2তম মূল √4, 8 এর 3তম মূল, এই যে দেখো 3তম বলতে এই যে √4 দিয়ে 3টা রয়ে গেছে না? তাহলে এখানে যে বলেছে 0 এর, দেখো কথাটা বুঝো, 0 এর এক্সতম মূল কত হবে? তা যেভাবে 8 এর 3তম মূলটা এটা হলো, একইভাবে 0 এর এক্সতম মূলটা হয়ে যাবে √4, এই যে 0, এই 0টা এখানে থাকবে। আর এখানে যেভাবে 3টা এখানে, এক্সটা এখানে হয়ে যাবে, এই জায়গায় এক্সটা হবে। তাহলে এভাবে হবে 0 এর এক্সতম মূলটা, এই যে এত মূল, এক্সতম মূল, ঠিক আছে? তাহলে এর মানটা যেহেতু 0 আছে, 0 এর যততম মূল হোক না কেন 0ই পাওয়া যায়। এই যে দেখো, তাহলে 0 এর এক্সতম মূলটা আমরা 0ই পাবো, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এখানে অপশান দেখো, আমাদের C নাম্বার অপশানটা মিলছে। আচ্ছা, এরপরে এই 3, 4, 5, 6 এই পরপর যে 4টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো বলে দেবো। এই পরপর 4টা প্রশ্ন না আগের ক্লাসে করা হয়ে গেছে, এই জন্য আমি এখানে করাচ্ছি না, তোমরা আগের ক্লাসে গিয়ে দেখে নেবা। আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নগুলো। 2 এর 1 নম্বরটা, 2 এর 1 প্রশ্নটা বলছি 11/24 এই মূলদ সংখ্যাটিকে কি সসীম দশমিকে প্রকাশ করা সম্ভব? এটা আমাদের যুক্তি দিতে বলেছে। দেখো, সসীম হবে কি হবে না আমরা কি করে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের এক কাজ করতে হবে। এই যে হরটা দেখতে পাচ্ছ, এই যে 11/24 আছে না, হরটা কে আছে 24। তো তোমরা এক কাজ করবা, 24-এর না লসাগু করে নেবা, 24কে উৎপাদকে ভেঙে নাও। 12 হবে, এখানে 6 হবে, 3 হবে। তাহলে দেখো এখানে উৎপাদক লক্ষ্য করো, এই যে 2 ছাড়া আর একটা উৎপাদক 3 হয়ে গেছে, মানে 2 রকম উৎপাদক পাওয়া গেছে। তাহলে এই যে 2 রকম উৎপাদক পাওয়া গেল, তার জন্য আমরা এই যে সংখ্যাটার যদি দশমিক বিস্তার করা হয়, তাহলে এটা একটি সসীম দশমিক সংখ্যা পাবো না, ঠিক আছে? এই যে আমাদের যুক্তি দিতে বলেছে, এটাই কিন্তু আমাদের যুক্তি। এভাবে করে তোমরা লসাগুটা করে দেখাবা। মানে এই যে 24কে, এই যে 24 সমান 2 গুণিত 2 গুণিত 2, এখানে 2 এর, এটা 2 এর কিউব পেয়ে যাবো, আর 3, 2 রকম উৎপাদক। তাহলে এখানে তোমরা লিখে দিবা যে 24-এ 2 ছাড়া অন্য একটি উৎপাদক 3 আছে বলে আমরা 11/24কে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক প্রকাশ করা যাবে না, মানে সসীম দশমিক বিস্তার হবে না এটা, ঠিক আছে? একটা অসীম হয়ে যাবে এটা। তাহলে এইভাবে তোমরা কিন্তু কথাটা বলে দেবা, যে কথাটা আমি বললাম, ওকে। এখানে তোমাদের এই যে অঙ্কটা তোমার যদি আমি দেখাই বই থেকে একটা উদাহরণ অঙ্ক করে দিয়েছে এই টাইপের, আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি, সেটা ভালো করে বুঝতে পারবা কেন সসীম হবে না, তাই না? এই যুক্তিটা তোমরা সেখান থেকে ভালো করে লিখতে পারবা। চলো আমরা বই থেকে দেখাচ্ছি। তোমরা এসো 14 পেজে, দেখো 14 পেজে যদি আমি দেখাই,
14 পেজের দেখো একটা উদাহরণ অঙ্ক দিয়ে দেওয়া আছে, লক্ষ্য করে এই যে দেখো, এই যে 7/16, এই 7/16কে সসীম দশমিক পাওয়া যাবে কি যাবে না সেটা কিন্তু দেখানো হয়ে গেছে। তো 7/16 হরটা 16কে উৎপাদকে ভেঙেছে 2 পাওয়ারে 4, মানে একই রকম উৎপাদক পাওয়া গেছে, সেটা 2। তা 16-এ 2 ছাড়া কোনো মৌলিক উৎপাদক নেই। আর সেখানে আমরা এই প্রশ্নে বলে দেবো যে 24-এর 2 ছাড়াও আরেকটি মৌলিক উৎপাদক পাওয়া গেছে, এটা বলবো। তাহলে 7/16, ঠিক আছে, এই যে 7/16কে দশমিক প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা পাবো এই ক্ষেত্রে, যদি একটি উৎপাদক আছে 2, কিন্তু এখানে কিন্তু পাবো না। এই যে 11/24কে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে একটি সসীম দশমিক সংখ্যা পাবো না, যেহেতু 2 রকম উৎপাদক পাওয়া গেছে। তাহলে এইভাবে কিন্তু তোমরা দেখো যুক্তিটা দিতে পারবা। ওকে, এখানে করা আছে অঙ্কগুলো। তাহলে এখানে অ্যান্সারটা যেটা হবে, করা কি সম্ভব, তাহলে তোমরা এখানে লিখে দিবা সম্ভব নয়। তোমাদের কিন্তু পুরো যুক্তিটা লিখতে হবে, আমি জাস্ট সম্ভব নয় এটা বললাম। যুক্তিটা কি, যুক্তিটা তোমাদের বুঝিয়ে দিয়েছি আমি। পরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। দেখো এখানে প্রশ্নটা আমাদের কি বলেছে। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে 4-এর পাওয়ারে x আছে সমান 5, তারপরে আছে 5-এর পাওয়ারে y, 5-এর পাওয়ারে y সমান 6, তারপরে আছে 6-এর পাওয়ারে z সমান 4 দেওয়া আছে। আচ্ছা, এভাবে মানগুলো দেওয়া আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, দেখো সেটা লক্ষ্য করো। এই যে আমাদের 6-এর পাওয়ারে z সমান 4 আছে না, তো দেখো 6-এর মানটা কত দেওয়া আছে, 5 y। তো 6-এর জায়গায় আমি 6-এর যদি মানটা বসাই দিই, 6-এর জায়গায় বসাতে পারবো 5-এর পাওয়ারে y। লক্ষ্য করে এখান থেকে এই যে 6-এর জায়গায় 6-এর মানটা বসিয়ে দিলাম, আর জেড আছে পাওয়ারে জেড বসিয়ে দিলাম, এখানে 4 আছে 4টা লিখে দিলাম। ঠিক আছে, এই জিনিসটা কাজ করলাম। এই যে 6 আছে 6-এর মানটা কিন্তু পুট করে দিয়েছি। তাহলে মানটা বসিয়ে দিয়েছি আমরা 6-এর মানটা। এবার দেখো এখানে 5-এর পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে y আর জেড গুণ হয়, y জেড হয়ে যাবে সমান এখানে 4। আচ্ছা, আবার লক্ষ্য করো এই জায়গায় দেখো 5 আছে, তো 5-এর মান কিন্তু জানা আছে। 5-এর মান এই যে 4-এর পাওয়ার x, তাহলে 5-এর জায়গায় 4-এর পাওয়ার x এটা বসাতে পারবো। 5-এর জায়গায় 5-এর মানটা কিন্তু বসাই দিলাম এখান থেকে। পাওয়ারে y যেটা আছে এটা বসালাম, দেখি 4 আছে। বাস, এবার লক্ষ্য করো, এবার হয়ে যাবে অঙ্কটা। এখানে পাওয়ার গুণ করে নিই, এটা x y z হয়ে যাবে গুণ করে, আর এদিকে 4। দেখো 4-এর পাওয়ারে দেখলে পরে কিছু নাই, তো 1 আছে। এখন মূল সংখ্যা সমান, আমরা কি জানি মূল সংখ্যা সমান পাওয়ার সমান, তাহলে এখানে পাওয়ার বলতে x y z এর মানটা পেয়ে যাবো 1 পেয়ে যাবো। আমাদের প্রশ্নে কি বলেছিল, দেখো এটা দেওয়া ছিল x y z এর মানটা বের করতে বলেছিল, যেটা আমরা কিন্তু 1 বের করে নিয়েছি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন চলে আসবো 2-3 নাম্বারটা। দেখো কী বলছে, আমাদের একটা সমীকরণ আছে। আচ্ছা 4x + 5y সমান 13 দেওয়া আছে। তো আমাদের বলেছি এই সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত এমন একটি বিন্দু নির্ণয় করো যার ভুজ কোটির দ্বিগুণ। ঠিক আছে, মানে এই যে সমীকরণের যে লেখচিত্র তৈরি হবে তারপর যে কোনো একটি বিন্দু, এবং একটি বিন্দু বের করতে বলেছে যার ভুজটা কোটির দ্বিগুণ হবে। আচ্ছা, ভুজ আর কোটি বুঝো জিনিসটা। দেখো এই যে আমাদের একটা বিন্দু এক্স এবং ওয়াই দিয়ে তৈরি হয়, প্রথমটাকে এক্সের মান, তারপর এটা ওয়াইয়ের মান। তাহলে এই এক্সটাকে বলা হয় ভুজ, আর এই ওয়াইটাকে বলা হয় কোটি। এই হচ্ছে আমাদের ভুজ আর কোটি। তাহলে এখানে যে বলেছে ভুজটা কোটির দ্বিগুণ, তাহলে আমরা এক কাজ করি, কোটিটাকে ধরে নিই এক্স। আমরা এখানে লিখব, ধরি কোনো বিন্দুর কোটি, তাই তো, কোনো বিন্দুর যে কোটিটা, সেই কোটিটাকে আমরা কত ধরে নেব, কোটিটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে ভুজ কোটির দ্বিগুণ বলেছে, তাহলে অতএব ভুজটা কত হবে, ভুজ হচ্ছে এক্সের পার্টটাকে ভুজ বলা হয়, আর ওয়াইয়ের পার্টটাকে কোটি। এটা ভুজ, এটা কোটি। ওকে, তাহলে ভুজটা কত হবে, এই যে ভুজ হবে কোটির দ্বিগুণ, তাহলে ভুজ হবে কোটির দ্বিগুণ মানে 2x হয়ে যাবে না, কোটি এক্স হলে ভুজ হবে 2x। তাহলে বিন্দুটি কত হয়ে যাবে, তাহলে বিন্দুটি হয়ে যাবে আচ্ছা আমরা এখানে দেখো, আমরা যেহেতু এখানে এক্স ওয়াই আছে, তাহলে এই যে কোটি এক্স না ধরে অন্য কিছু ধরে নাও। ওকে, এক্সের বদলে অন্য কিছু ধরো আমি এখানে এইচ ধরে নিলাম, তাহলে এখানে 2h হয়ে যাবে।
এই যে 2h। তাহলে কোটি যদি h হয় তাহলে ভুজ কত হবে 2h। তাহলে বিন্দুটি হয়ে যাবে কত, বিন্দুটি হয় ভুজ তারপরে কোটি মানে 2h, h। ওকে, তাহলে এইভাবে আমাদের বিন্দুটি দাঁড়িয়ে গেল। এবার লক্ষ্য করো আমাদের যেটা এখানে বলেছে যে এই যে বিন্দুটি না, এই বিন্দুটি এরপর অবস্থান করবে এরপর। তাহলে আমরা কি করব যে এক্সের জায়গায় 2h বসাতে পারবো আর ওয়াইয়ের জায়গায় h বসাতে পারবো, কারণ এই পার্টটা হচ্ছে এক্সের মান, মানে এই ক্ষেত্রে এক্স হচ্ছে আমাদের 2h আর ওয়াইটা হচ্ছে আমাদের h। এই যে এটা এক্স এটা ওয়াই। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই 1 নং, এটা 1 নং সমীকরণ নাম দিলাম। তাহলে বলবো 1 থেকে আমরা বলবো যে 4 ইন্টু এই যে এক্স আছে, এক্সের জায়গায় বসাবো 2h প্লাস 5 ইন্টু ওয়াই আছে, ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো h সমান 13। তো এখান থেকে সমাধান করে আমরা এইচের মানটা পেয়ে যাব। এটা হবে 8h 5h 13। আচ্ছা, এটা 8 আর 5 যোগ করে এটা 13h, এদিকে আমাদের 13 কেটে দাও, তো এখানে 1 হয়ে গেল। তাহলে এইচের মানটা আমরা 1 পেয়ে গেলাম। তাহলে যে বিন্দুটি বের করতে বলেছিল নির্ণীয় বিন্দু, তাহলে সেই নির্ণীয় বিন্দুটি হয়ে যাবে আমাদের ছিল কত ছিল, এই যে 2h/h মানে 2h এর মানটা 1 আর h হচ্ছে 1। তাহলে এখানে বিন্দুটি পেয়ে গেলাম 2,1। এই যে আমাদের নির্ণীয় বিন্দু, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো আমাদের 4 নম্বর প্রশ্নটা। তবে আমাদের এখানে বলেছে এম এর কোন মানের জন্য এই দুটি সমীকরণের কোনো সমাধান থাকবে না। দেখো সমীকরণ দুটি কি আছে, একটা আছে mx প্লাস 2y সমান 5 দেওয়া আছে, আর একটা সমীকরণ আছে m প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3y সমান 2 দেওয়া। এই দুটি সমীকরণের সমাধান থাকবে না, ঠিক আছে। সমাধান থাকবে না কখন, যখন এক্সের সহগ, এই যে এক্সের সহগটা এখানে এম আছে, এক্সের সহগের অনুপাত এর এক্সের সহগ বাই এর এক্সের সহগ, আর এর এক্সের সহগটা আছে এম প্লাস 1, আর এক্সের সহগের অনুপাতটা সমান হবে ওয়াইয়ের সহগের অনুপাতের সঙ্গে। ওয়াইয়ের সহগ দেখো 2 আছে আর এর ওয়াই সহগটা 3 আছে, এটা হবে। আর নট ইকুয়াল টু হবে ধ্রুবক সংখ্যা অনুপাতের সঙ্গে। ধ্রুবক সংখ্যা এখানে 5 এখানে 2, এই শর্তে, ঠিক আছে। এই শর্তে এই দুটি সমীকরণের কোনো সমাধান থাকবে না, এরকম শর্তে। তা এম এর কোন মানের জন্য, তা এম এর মান বের করতে বলেছে। তা আমরা এক কাজ করব, এই দু পার্টটা এদিকে এরা সমান আছে না, তাহলে m প্লাস 1 সমান 2/3 আমি এই জায়গাটা নিলাম, এই জায়গাটা নিতে পারবো আমরা যেহেতু সমান আছে। তাহলে এখান থেকে এটা নিয়ে আমরা এম এর মানটা বের করে নেব। চলো এম এর মানটা বের করো। এটা হলো 3m 2m প্লাস 2। তাহলে এখান থেকে 3m এটা মাইনাস 2m হবে 2, এটা বিয়োগ করে m পেয়ে যাবা। দেখো m এর মান আমরা 2 পেয়ে গেলাম। তো বলেছিল m এর কোন মানের জন্য, তো m এর 2 মানের জন্য এই দুটি সমীকরণের কোনো সমাধান থাকবে না। m এর মান কিন্তু 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে পরের প্রশ্নে আমরা চলে আসি। পরে আমরা করাবো দেখো 5 নম্বর প্রশ্নটা। 5 প্রশ্নটা বলছে 13 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি হলে অপর কর্ণটির দৈর্ঘ্য কত। আচ্ছা রম্বস বলেছে, দেখো রম্বসের চিত্রটা আমি এভাবে এঁকে দেব। রম্বস বলতে আমি নাম দিলাম ABCD, একটি রম্বস। রম্বসের ধর্ম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। আচ্ছা এখানে রম্বসের বাহুর দৈর্ঘ্য কিন্তু 13 বলে দিয়েছে, ABটা 13 হবে, BCও 13 হবে, CDও 13 সেমি, ADও 13 সেমি, প্রত্যেকে 13 সেমি করেই পাবা এই যে বাহুগুলো প্রত্যেকের দৈর্ঘ্য। আর এখানে একটি কর্ণ 24 সেমি বলে দিয়েছে। এখানে একটি কর্ণ বলতে আমি এখানে এই যে এই BD কর্ণটা এটাকে নিয়ে নিলাম, কত 24 সেমি নিয়ে নিলাম। তাহলে অপর কর্ণ বলতে আমি এখানে AC যুক্ত করে দিই। এই যে আমাদের অপর কর্ণ
মানে এসি দৈর্ঘ্য বের করতে বলেছে। এখানে আমি দেখাই যে এসি কত, এসি সমান বের করতে হবে, তাই তো। বিডির মান দেওয়া আছে, এসি কোণের মান বের করতে হবে, আর রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো দেখো আমরা খুব সহজে বের করে নিতে পারবো এসি কোণের দৈর্ঘ্যটা। আচ্ছা, এখানে আমি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের এই যে এখানে যে কর্ণ দুটি ছেদ করেছে সেটা ও বিন্দুতে। আচ্ছা, বিডির মান যখন জানা আছে আমরা কিন্তু ওবি পেয়ে যাবো, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে বিডির অর্ধেক ওবি হবে না, যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওবি পেয়ে যাব এই যে 24-এর অর্ধেক সেমি, এটা পেয়ে যাবো 12 সেমি। দেখো ওবি কিন্তু আমরা 12 সেমি পেয়ে গেলাম। আর যেটা বললাম কথাটা, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে মানে কোণগুলো কিন্তু এই জায়গায় যে কোণগুলো তৈরি হয়েছে, এই 4টি কোণ, প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি করে হবে। এই কোণটা 90 ডিগ্রি পাবা, এই কোণটা 90 ডিগ্রি পাবা, এই দিকার কোণটাও কিন্তু 90 ডিগ্রি পাবা, ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই হচ্ছে রম্বসের ধর্ম, কর্ণদ্বয়। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এ ও বি, তাহলে এ ও বি ত্রিভুজটা কী পেয়ে গেলাম? সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। সমকোণী ত্রিভুজের এই যে এ বি বাহুটা অতিভুজ, তার সমকোণী ত্রিভুজের ধর্ম এই যে অতিভুজ স্কোয়ার, এটা অতিভুজ বাহু, এটা ভূমি লম্ব ধরে নাও। ধরো আমি ওবিটা এই যে ওবি স্কোয়ার, এটা ভূমি ধরে নিলাম, প্লাস আর ওএ স্কোয়ার, এটা আমি লম্ব ধরে নিলাম। ভূমি লম্ব যে কোনো কাউকে নিতে পারো, আর এটা তো অতিভুজ হবে। সমকোণের বিপরীত বাহুটা সবসময় অতিভুজ হয়, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের ধর্ম, এটা ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে এটা পাই। এবার মানগুলো বসাও, এ বি হচ্ছে 13 স্কোয়ার, আর ও বির মানটা যে 12 বের করলাম, 12 স্কোয়ার, আর এখানে ও স্কোয়ার। তো এখান থেকে কিন্তু ও এর মানটা আমরা বেরিয়ে আসবে। আচ্ছা, 13 স্কোয়ার এটা 169 পাবা, 12 স্কোয়ার 144 ও স্কোয়ার। এখান থেকে ও স্কোয়ার মানটা যদি বের করতে চাই, তাহলে 169 থেকে 144টা এইদিকে বিয়োগ হয়ে যাবে, মানে মাইনাস 144 হয়ে যাবে। এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে তোমরা কিন্তু 25 পেয়ে যাবে। আচ্ছা, ও স্কোয়ার 25 হলে ও এ কত হবে? 25-এর বর্গমূল তোমরা 5 পেয়ে যাবে। দেখো ও এটা 5 পেয়ে গেলাম। তো ও এ 5 পেয়ে গেলে দেখো ও এ যদি 5 হয়, তাই এসি কত হবে? ও এর ডবল হবে, যেহেতু কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করি। তাহলে এখানে এসিটা যে হবে ও এর ডবল হবে, 2 ও এ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু ও এ তো আমরা 5 পেয়ে গেছি, সেমি দিয়ে দিলাম, তাহলে আমাদের গুণ করে হবে 10 সেমি। তাহলে এসি যে কর্ণটা আছে তার দৈর্ঘ্য 10 সেমি। মানে এখানে যে আমাদের জানতে চেয়েছিল যে অপর কর্ণটির দৈর্ঘ্য কত, সেটা কিন্তু আমরা কত পেয়ে গেলাম? 10 সেমি পেয়ে গেলাম না। চলো আমরা চলে আসবো পরের প্রশ্ন, 2-এর 6 নম্বর প্রশ্নে। দেখো আমাদের এখানে কি বলেছে, এবিসিডি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, আর কোণ ইউডির মান দেওয়া আছে, আর দুটি কোণের মধ্যে সম্পর্ক বলে দিয়েছে এখানে আবার। তা কোণ এসিডির মান বের করতে বলেছে, সামুদ্রিক আছে। আচ্ছা, তোমাদের বলে রাখি যে আমার শরীর খারাপ আছে, মানে গলা ধরেছে, গলা ব্যথা আছে, একটু ঠান্ডা লাগার জন্য, এই জন্য আমি কথাগুলো একটু আস্তে বলছি, ঠিক আছে। তোমরা একটু ম্যানেজ করে নিও, তোমরা ভলিউমটা বাড়িয়ে নিবা, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তোমাদের অনেকগুলো ক্লাস বাকি আছে, শেষ করাতে হবে, তার জন্য আমি ক্লাসটা নিয়ে এসেছি। এর আগের দিন তোমাদের লাইভ ক্লাসে আসা যায়নি, লাইভ ক্লাসটা দেওয়া যায়নি, তার জন্য আমি এই ক্লাসটাকে রেকর্ডিং দিয়ে দিচ্ছি। যখন আমাদের কোনো সমস্যা হবে, শরীর খারাপ থাকবে, ঠিক আছে, আমি কিন্তু রেকর্ডিং ক্লাস তোমাদের দিয়ে দেবো কোনো মতো করে, ওকে। তো যাই হোক, তোমাদের যেটা বললাম, আমার একটু গলা ব্যথা আছে, কথাগুলো কিন্তু আমি আস্তেই বলবো, জোরে একটু বলতে পারবো না। তো দেখো, সামুদ্রিক আছে, আমরা সামুদ্রিকের ছবিটা এখানে তৈরি করে নেব। এইভাবে আমরা একটা সামুদ্রিক, তাই তো, এই যে আমরা একটা সামুদ্রিক তৈরি করে দিলাম। সামুদ্রিকের নাম এ বি সি ডি, সামুদ্রিক। কর্ণদ্বয়, এখানে যদি বিডি কর্ণটা আনি, কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, তাই দুটি কর্ণ, একটা বিডি একটা এসি কর্ণ আমরা তৈরি করলাম। আর ও বিন্দুতে ছেদ করেছে কর্ণদ্বয়, এই যে বিন্দুটা, এটা ও বিন্দুতে ছেদ করেছে বলে দিয়েছে। আর বলেছে এ ও ডি, মানে এ ও ডি এই কোণটা বলেছে 120 ডিগ্রি, এটা বলে দিয়েছে প্রশ্নে। তো আমাদের একটা সম্পর্ক আছে, আমি লিখি সম্পর্কটা, কোণ এ বি ডি, এটা হবে হাফ বলেছে কোণ
বিএসি। মানে এখানে দেখো কোণ এবিডি বলতে এবিডি মানে এই কোণটাকে বোঝাচ্ছে। এই কোণটা আছে, এটা বড় আছে, ঠিক আছে। এই কোণটা আছে না, বড় না, এই কোণটা ছোট আছে, কাটছে ছোট আছে, কোণ বিএসি মানে এই কোণে বিএসি মানে এই কোণে যে ছোট আছে। ওকে, মানে আমরা যদি এক কাজ করি এই কোণটাকে এই যে মানে এই কোণটা বড়, এটা ছোট, এটাই বোঝাচ্ছে। মানে হাফ বিএসি বলেছে, অর্ধেক। মানে এই যে বিএসি কোণের অর্ধেক আছে এটা, মানে এটা যদি এক্স হয়, মানে আমি যদি ধরি কোণ এবিডি, এবিডি এই কোণটাকে আমি যদি এক্স ধরে নিই, এটাকে যদি এক্স ধরে নিই, তাহলে আমাদের এই কোণটা হবে কিন্তু 2x হয়ে যাবে। তাহলে এখানে যে কোণটা পেয়ে যাবো কোণ বিএসিটা, এটা কিন্তু আমাদের কত হবে 2x হয়ে যাবে এই সম্পর্কে। দেখো এখানে যে মানটা বসিয়ে দিই, 2টা গুণে হবে না, এটা তো এক্স, 2x হয়ে যাবে না এই সম্পর্কে। এটা কিন্তু আমাদের এই 1 নম্বর নাম দিয়ে দিই না, এটা কিন্তু আমরা 1 থেকে পাই। এখানে কারণটা দেখিয়ে দেবো, যাই হোক 1 থেকে পাই। ওকে, তাহলে এবিডি এক্স হলে পরে বিএসি কোণটা 2x হয়ে যাবে এই 1 নং সম্পর্ক থেকে। মানে এর জায়গায় এক্স বসালে পরে এটা বর্গগুণ 2x হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো, আমরা এখানে আরেকটা কোণের মান বের করতে পারবো, কোণ এওবি মানে এই কোণটা কিন্তু বের করতে পারবো, এওবি কোণটা। দেখো তো কত হবে। এই যে বিডি সরলরেখাংশ আছে, বিডি সরলরেখাংশ পর ও এ দণ্ডায়মান হওয়ার জন্য এই যে দুটো কোণ আছে, এদের যোগফল কত হবে 180 ডিগ্রি। তার মধ্যে একজন জানা আছে 120 ডিগ্রি। তাহলে এটা কত হবে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে আমরা এওবি কোণটা পাবো। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি, বিয়োগ করে এটা পেয়ে যাবো 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কিন্তু 60 ডিগ্রি পেয়ে গেলাম। এখন এওবি ত্রিভুজের, আমি দেখাই তোমাদের, ত্রিভুজ এওবি এর এই ত্রিভুজের 3টি কোণ তো জানা হয়ে গেছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 2x, আর একটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো 3টি কোণ, 3টি কোণের সমষ্টি আমরা দেখাতে পারবো 180 ডিগ্রি। এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো 3x, এটা ওইদিকে বিয়োগ হয়ে যাবে, 180 থেকে 60 বিয়োগ করো, এটা কিন্তু পেয়ে যাবা 120 ডিগ্রি পেয়ে যাবা। 3 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, 40 ডিগ্রি হয়ে গেল। তো এটা এক্সের মান কিন্তু আমাদের 40 ডিগ্রি। দেখো আমাদের কিন্তু চেয়েছে কার মানটা, এই যে এসিডি মানে এই কোণের মানটা কিন্তু বের করতে বলেছে, ঠিক আছে। তো এই কোণের মানটা কী করে পাবো, আমরা আগে যদি এই কোণটা পেয়ে যাই তাহলে এই কোণটা কিন্তু পেয়ে যাব। এটা কিন্তু একান্তর কোণ হবে, যেহেতু এই যে এবি সমান্তরাল ডিসি আছে আর এখানে এসিটা ভেদক। ওকে, তো আমরা প্রথমে বের করব বিএসি কোণটা বের করব, এই বিএসি। তো বিএসি কোণটা দেখো কত হবে। তো বিএসি কোণটা কিন্তু এখানে আমরা 2x যেটা বলেছিলাম, এই যে 2x, তাহলে যে 2x, এক্স হচ্ছে 40 ডিগ্রি, তাহলে বিএসি কোণটা আমরা পেয়ে গেলাম কত 80 ডিগ্রি পেয়ে গেলাম, 40 দিয়ে 80 ডিগ্রি। দেখো বিএসি কোণটা পেয়ে গেছি, আমি বলেছি যে বিএসি কোণটা হবে এর সঙ্গে এসিডি কোণের একান্তর কোণ। আমরা বলতে পারবো যে যেহেতু তোমাদের দেখায় যে এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি এবং ভেদকটা নিয়ে নেব, ভেদকটা নিলাম এখানে এসি। দেখো ছবিতে দেখো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, এখানে এবি সমান্তরাল ডিসি আছে আর এসিটা ভেদক, তার জন্য এখানে এই কোণের সঙ্গে এই কোণটা একান্তর কোণ হয়, একান্তর কোণ সমান হয়, তাই তো। তাহলে একান্তর কোণ বলতে আমরা এই যে কোণ বিএসি এর সঙ্গে সমান হয়ে যাবে কোণ, এই যে কোণ বিএসি এই যে কোণের সঙ্গে সমান হবে কোণ এসিডি, মানে এই কোণের সঙ্গে সমান হবে, ঠিক আছে। দেখো তাহলে আমরা এখানে কোণ এসিডি পেয়ে গেলাম। তাহলে বিএসির মান তো আমাদের 80 ডিগ্রি, তাহলে এসিডির কোণের মানও আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এই যে এসিডি কোণের মান বের করতে বলেছিল, আমরা কত পেয়ে গেলাম 80 ডিগ্রি আমাদের অ্যান্সার। ওকে, এরপরে বড় প্রশ্নগুলো দেখো, 3-এর যে 1 নম্বরটা -√5 একে সংখ্যারেখায় স্থাপন করতে বলেছে। আচ্ছা, তো তোমাদের আমি দেখো √5 যেটা বইতে আছে তোমাদের, √5 সংখ্যারেখায় কীভাবে স্থাপন করতে হয় সেটা তোমাকে যেটা বলবো তোমাদের এটা করাই আছে। আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো কোষে দেখি 1.2-তে যেটা পাবা বাস্তব সংখ্যায়, যে ক্লাসটা আমি দিয়েছি তোমাদের, আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাবা, সেখানে ক্লাস 9 ম্যাথ বলে যে প্লে লিস্ট তৈরি করা আছে সেখান থেকে এই অঙ্কগুলো পাবা, যে √5 √3 কীভাবে সংখ্যারেখায় স্থাপন করতে হয়। তো সেখান থেকে দেখতে পাবো। আমি জাস্ট একটু বলি যে √5টা কীভাবে দেখেছিলাম।
ধরো এখানে আমি 0 নিলাম, এখানে 1, এখানে 2, এখানে 3। তো √5 দেখানোর জন্য আমাদের 0 থেকে এখান থেকে আমি 2 একক নিব, এখানে 2 একক নিয়ে আর এখানে এরপর 1 একক লম্ব টেনে নেবা। লম্বা স্কেলের সাহায্যে করতে হবে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি করে দিয়েছি, একদম বইয়ের অঙ্ক আছে, যেটা বললাম যেভাবে দেখতে সেভাবে গিয়ে তোমরা অঙ্কগুলো দেখতে পারো। √5 দেখো, -√5-এর জন্য তোমাদের আগে জানতে হবে এই যে √5টা সংখ্যা রাখায় কী করে দেখানো যায়। তো এখান থেকে 2 একক নিয়ে এই যে 2-এর জায়গায় আমরা 1 এককের লম্ব টেনেছি, এভাবে যোগ করে দেবা। যোগ করার পর পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে তোমরা এই জায়গাটা এভাবে করে কেটে দিতে পারবা। এই যে তা এখানে যা আসবে যে পেন্সিল কম্পাসের সাহায্যে এভাবে ঘুরিয়ে, ঠিক আছে, এই যে বিন্দুটা, এই যে পি বিন্দুটা, এটাই হবে আমাদের √5। তো √5 যেভাবে দেখালাম, তাহলে একইভাবে তোমাদের যদি বলি আমি, তাহলে যে -√5কে আমরা কিন্তু দেখাতে পারবো। -√5 দেখো, আমি যদি এখানে দেখাই, এখানে 0 নেব, এখানে -1, -2, -3, এখানে 1। তাহলে মাইনাস যেহেতু আছে, তাহলে এইদিকে 2 একক নিবা, 2 একক নিয়ে এখানে 1 একক নিয়ে নেবা লম্ব। 1 একক লম্ব নিয়ে একইভাবে এই যে এটা ওয়ের সঙ্গে যুক্ত করে নেবা, আর রুল কম্পাসের সাহায্যে এখানে বসিয়ে, কম্পাসটা বসিয়ে এভাবে করে কাটবা। এই যে বিন্দুটা পাবা, যে বিন্দু পাবা, ধরো এটা পেয়ে গেলাম এ বিন্দু, তাহলে যে এই বিন্দুতে আমি দেখালাম -√5কে। ঠিক আছে, যেভাবে এইদিকে ডান দিকে √5কে দেখানো যায়, একইভাবে -√5কে এসে বাম সাইডে তোমরা দেখাতে পারবা। ওকে, তো এই অঙ্কগুলো দেখতে হলে তোমাদের যে বললাম, আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে যাও। ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কষে দেখে 1.2 যে ক্লাসটা দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবা যে √5 কীভাবে স্থাপন করতে হয়, ঠিক আছে, √3 কীভাবে স্থাপন করতে হয়, সবগুলো অঙ্ক কিন্তু ভালো করে করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে এরপর চলে আসবো 3-এর 2 নম্বর। আচ্ছা, এই সব অঙ্কগুলো যে আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, এগুলো কিন্তু অলরেডি ডান আছে, আমরা করে দিয়েছি। যে পরের পেজ আমরা 175 পেজে যদি আসি, 175 পেজের এসে 4-এর অঙ্কগুলো, ঠিক আছে। আচ্ছা, 4, 5, দেখো যা অঙ্কগুলো আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। সরি, আগের ক্লাসে না, মানে সবগুলো কিন্তু বইয়ের অঙ্ক আছে। ওকে, যেরকম এই যে অঙ্কটা তোমাদের যদি বলি, এই যে এই অঙ্কটা আমি আগের ক্লাসে করে দিয়েছি, এই অঙ্কটা আগের ক্লাসে করা হয়েছে, এই অঙ্কটাও আগের ক্লাসে করেছি আমি। আর জ্যামিতিক প্রয়োগ, দেখো জ্যামিতিক প্রয়োগ অঙ্কগুলো আমরা ছাড়ছি না, বই থেকে থাকলেও করাচ্ছি এবং বইয়ের বাইরে থাকলে তো করাবই। তাহলে এই দুটো অঙ্ক কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। আর বাকি যে বইয়ের অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করাচ্ছি না, বইয়ের অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি। কারণ বইয়ের অঙ্ক তোমাদের পেতে হলে তোমাদের যেতে হবে আমার চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে চলে যাও। যে বললাম ক্লাস 9 ম্যাথ বলে যে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা বইয়ের অঙ্ক পেয়ে যাবা। প্রচুর বইয়ের অঙ্ক দেওয়া হয়েছে, উপপাদ্য দেওয়া হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ কষে দেখি একদম অঙ্কগুলো করানো হয়েছে। কিছু চ্যাপ্টার আমাদের বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের যে অঙ্কগুলো, তোমাদের 11 নম্বর স্কুল করে দেখিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাস তোমরা পেয়ে যাবা এবং ডেলি লাইভ ক্লাস আসছে। ঠিক আছে, শরীর খারাপের জন্য লাইভ ক্লাস কখনো কখনো অফ থাকতে পারে, কিন্তু লাইভ ক্লাস তোমাদের আসবে। ঠিক আছে, তোমাদের যে লাইভ ক্লাসের সময়সীমা ক্লাস 9, তোমরা জেনে রাখো আরেকবার, তোমাদের লাইভ ক্লাসের সময় রেখেছি আমি রবিবার রাত্রি 8টা থেকে এবং বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে। সপ্তাহে 2 দিন ডেলি লাইভ ক্লাস তোমাদের আসবে, তোমরা সময় মতো লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।